This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৈয়দ মুজতবা আলী তিনি লিখেছিলেন দেশে বিদেশে, আর এখন এমন একটা গল্প লিখে ফেলাই যায় যার নাম দেওয়া যেতে পারে বিদেশে রাজ্য। না হলে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়বেন? কমলা হ্যারিসকে হারিয়েছেন তিনি ৭৮ বছর বয়সে, আবার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প। সেই বয়সটা, এই বয়সটাকেই হাতিয়ার করে ট্রাম্প কার্ড ফেলেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বয়সের বিতর্ক, নবীন প্রবীণ বিতর্ক, সেটা কি আবার ফিরবে তৃণমূলে? প্রশ্নটা করতেই হচ্ছে। তৃণমূলে কি দ্বন্দ্ব বাড়ালেন তবে ট্রাম্প? বাংলা অভিধান বলছে ৭২ অর্থ বল বুদ্ধিহীন, অকর্মণ্য, বৃদ্ধ, ভীমরতিগ্রস্ত। আমেরিকার মসনদে বসা ডোনাল্ড ট্রাম্পের বয়স তার চেয়েও ৬ বছর বেশি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো তাই বলছেন। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, এস্টাবলিশ ডোনাল্ড ট্রাম্পের, যে বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। ৭৮ বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে, মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে সে জিতে আসতে পারে, দেশের প্রতিনিধি হতে পারে। ৭৮-এর ট্রাম্পকে দেখিয়ে কোন বার্তা দিতে চাইলেন ৬৭-র কল্যাণ, সেটাও বুঝিয়ে দিয়েছেন। বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। বয়স কোনো ফ্যাক্টর নয়। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে চলা ট্রাম্প কি শেষমেশ তৃণমূল কংগ্রেসে দ্বন্দ্ব বাড়িয়ে দিলেন? কল্যাণ কি উস্কে দিলেন পুরনো বিতর্ক? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। আমি ২ মাস ২.৫ মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারবো রাস্তায় থাকতে ২.৫ মাস? আমার ৭০ বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা ৫৬ একটু হলেও তো কমবে। আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স, ২০ বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য। অভিষেকের মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। বারবার নবীন প্রবীণ দ্বন্দ্বে ঘি পড়েছে, বাগযুদ্ধ হয়েছে। যদিও তৃণমূল নেত্রী আবার উল্টো কথাই বলেছেন। সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। তাই কি ট্রাম্পের প্রত্যাবর্তন দেখে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি হননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? নবীন প্রবীণ বিতর্কের চাকা আবার গড়াতে শুরু করবে। ঘটনাচক্রে বুধবারই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের নাম করেছেন কুণাল। কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। কল্যাণের কথার কি প্রতিক্রিয়া? নিশ্চয়ই বয়স একটা সাধারণ মাপকাঠি, কিন্তু তার উপর বয়স হয়ে গেলে যারা সক্রিয় থাকেন, কাজ করতে পারেন, তারা নিশ্চিতভাবে অধিকারের সঙ্গে, দায়িত্বের সঙ্গে, গুণমানের সঙ্গে তাদের কাজ চালিয়ে যাবেন। সেখানে কল্যাণদা তো কোনো ভুল কিছু বলেন। এখানে অভিষেকও ভুল নন, কল্যাণদাও ভুল নন। একটা সাধারণ মাপকাঠি, সাধারণ ধারণা থাকে। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বুথ লেভেলের কর্মীরা সবাই নেত্রী হিসাবে মানেন। এবং এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল পরিবারের একটা অংশ। ট্রাম্পের প্রত্যাবর্তনে তৃণমূলের পুরনো দ্বন্দ্ব নিয়ে বিতর্ক যে ফিরে আসবে কে জানতো? শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জম্মু কাশ্মীর বিধানসভায় সেখানে আজ আবারও হট্টগোল। টানা ৪ দিন ধরেই ৩৭০ ধারা নিয়ে উত্তাল জম্মু কাশ্মীরের বিধানসভা। আজ অধিবেশন শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিধায়কদের। আজও জম্মু কাশ্মীর বিধানসভায় হট্টগোল। কেমন ছবি, আজকে কি কি ছবি দেখা যাচ্ছে জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, দেখো, এই ৩৭০ ধারার রদ সারা ভারত জুড়ে যে কোনো রাজ্যে নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপি অন্যতম বড় সাফল্য হিসেবে, একটি ন্যারেটিভ হিসেবে তারা সামনে রেখেছিল। আর এই মুহূর্তে জম্মু কাশ্মীরের নির্বাচনে জিতে সরকার গঠনের পর ওমর আবদুল্লাহ সেই ৩৭০ ধারার রদ সেই বিষয়টির বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে স্পষ্টভাবে যে ৩৭০ ধারা আবারও পুনর্বহাল করা হবে। আর ঠিক এই জায়গাতেই বিজেপি বিধায়করা তারা কোনোভাবেই এই বিষয়টি তারা মানবেন না।
প্রত্যেকদিন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল কনফারেন্স সহ অন্যান্য সহযোগী দলের বিধায়করা তারা এই সংক্রান্ত পোস্টার নিয়ে বিধানসভায় ঢুকছেন, আর তারপরেই হাতাহাতি মারামারির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই পোস্টার টেনে নিয়ে ছেড়ে দিচ্ছেন বিজেপি বিধায়করা। আজও সেই একই ছবি দেখতে পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি এবং একই সঙ্গে স্লোগান এবং একই সঙ্গে পোস্টার এবং কাগজ ছেঁড়ার ছবি দেখা যাচ্ছে। গত দুদিন ধরে আমরা যে ছবি দেখছি যে দুই দলের মধ্যে প্রবল ধস্তাধস্তি, মারামারি, এমনকি তারা সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছেন। প্রয়োজনে ভেতরে মার্শালকে দিয়ে পুলিশ এনে বিজেপি বিধায়কদের টেনে বের করতে হচ্ছে এবং আজও কিন্তু সেই একই ছবি অর্থাৎ হাতাহাতির ছবির পুনরাবৃত্তি ঘটেছে। বেশ, নজর রাখো জ্যোতি, ধন্যবাদ তোমায়। মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি এলাকায় এ ঘটনা। স্থানীয়দের কি অভিযোগ কথা বলবো, আমাদের সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, দেখো, যে মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সরকারি জমি যে জবরদখলকারী আছে সেসব সরিয়ে দেওয়া হবে, সেই সময় কিন্তু ডোমকলের এই ধুলাউড়ির যে মাদ্রাসা রয়েছে সেখানে মাদ্রাসার জমি দখল করে তৃণমূলের কার্যালয় করা হয়েছে এবং যে সরকারি জমি অর্থাৎ যে স্কুলের মাদ্রাসার জমি সেখানে কার্যালয় তৈরি করাতে যেমন পড়াশোনার সমস্যা হচ্ছে, সেরকম সরকারি জমি জবরদখল নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষজন। এই নিয়ে কিন্তু বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এবং মূলত বিষয়তত্ত্ব করে এই তৃণমূল সরকার সংখ্যালঘুদের উন্নয়নের বিভিন্ন রকম কথা বলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মাদ্রাসার জমি দখল হয়েছে সেই নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধীরাও, যে কোনো সরকারি যে মাদ্রাসা হোক বা যে কোনো জায়গায় সেখানে কিন্তু শাসক দল এইরকম ভাবে দলীয় কার্যালয় বা বিভিন্ন ভাবে জমি জবরদখল করে রয়েছে, কিন্তু প্রশাসনকেও জানিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় তারা এলাকায় কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। বেশ, নজর রাখো কৌশিক, ধন্যবাদ। স্কুলের জমিতে আছে না ওদের নিজস্ব? স্কুলের জমিতে আছে, স্কুলের জমিতে আছে। আপনার স্কুলের জমিতে থেকে ওই পার্টি অফিস করা তো যাবে না, এখানে পার্টি অফিস করিলে বসে আছে, এরকম করা ঠিক আছে দেশে? ঘর করার সময় কেউ বাধা টাধা দিয়েছিল না? ঘর করার সময় তো ওরাই তো সব আছে। স্কুলে জমি করা হয়েছে, ক্ষমতা ছিল তাই হয়েছে। ছাত্রছাত্রী আসে নাই, পাশে সব কিছু আছে, আপনার পার্টি অফিস লোকজন থাকে সবসময়, সব বাড়ির যে গার্জেনরা আছে সব কমপ্লিট করে। তো জমিটা তো স্কুলের, জমিটা স্কুলের কিন্তু এই জায়গাটা খাসও আছে, এখানে একটু এই জায়গাটা গর্ত হয়ে পড়েছিল, প্রাচীরের বাইরেই জায়গাটা পড়েছিল। এমনি মানে এখানে সব জঞ্জাল নোংরা সব ফেলতেন লোকে, যদি কোনো সমস্যা হয় ভেঙে ফেলা হবে, তাতে কি আছে। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজন নেই আলাদা কেন্দ্রীয় আইনের। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার হলফনামায় কেন্দ্রীয় সরকারের সুরেই মত ন্যাশনাল টাস্কফোর্সের। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অপরাধের শাস্তির যাবতীয় সংস্থান সেগুলি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। উল্লেখ সুপ্রিম কোর্টে জমা দেওয়া এনটিএফ এর রিপোর্টে। আরজি করের ঘটনায় দেশব্যাপী চিকিৎসকদের অন্যতম দাবি ছিল চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা কেন্দ্রীয় আইন প্রণয়ন করা। সূত্রের খবর, এনটিএফ এর কাজের অগ্রগতি এবং প্রস্তাব সংক্রান্ত হলফনামায় এই মতামতের উল্লেখ রয়েছে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। তিলোত্তমা কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপারিশ। সুপ্রিম কোর্টের হলফনামায় একাধিক প্রস্তাব ন্যাশনাল টাস্ক ফোর্সের। তিলোত্তমা কাণ্ডের ঠিক পরেই হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য সুপারিশ করা হয় এবং সুপ্রিম কোর্টের হলফনামায় একাধিক প্রস্তাব ন্যাশনাল টাস্ক ফোর্সের। কি কি প্রস্তাব রাখা হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফ থেকে কথা বলবো, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, দেখো, গতকাল যখন এই ন্যাশনাল টাস্ক ফোর্সের যে হলফনামা তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, সেই সময় প্রধান বিচারপতি নির্দেশ দেন যে প্রত্যেকটা রাজ্যের চিফ সেক্রেটারির কাছে এই বিষয়টি অর্থাৎ এই রেকমেন্ডেশনগুলি তার কপি পাঠাতে হবে। প্রত্যেকটা রাজ্য সরকার এই রেকমেন্ডেশনগুলি বাস্তবায়নের উপযোগী কিনা সেই বিষয়টি খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিলের মাধ্যমে তাদের মতামত তারা ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে জমা দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি আছে। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো ঘটনার 6 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এফআইআর করতে হবে। হাসপাতালের এমার্জেন্সি রুমে 24 ঘন্টা একজন সিনিয়র ডাক্তারকে উপস্থিত থাকতে হবে। বর্তমানে রাতে শুধুমাত্র এমার্জেন্সি রুমের দায়িত্ব সামলান জুনিয়র ডাক্তাররাই। একই সঙ্গে হাসপাতালে ব্যবহৃত সব গাড়ি জিপিএস এনাবেলড করতে হবে। রাতে কর্তব্যরত সব চিকিৎসক স্বাস্থ্যকর্মীর জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে।
হাসপাতালের সর্বত্র বিশেষত বেসমেন্ট এলাকায় নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে পুরুষ এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের জন্য ওয়াশরুম, পানীয় জলের ব্যবস্থা সহ আলাদা ডিউটি রুমের ব্যবস্থা করতে হবে। রোগী পরিষেবা একেবারেই ব্যাহত না করে হাসপাতালে এন্ট্রি এবং এক্সিট নিয়ন্ত্রণ করতে হবে, প্রপার সিকিউরিটি রাখতে হবে। বেশ, অর্থাৎ একটা নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।